বাচ্চাগুলো কবে থেকে বলছিল একটু সিঙ্গারা খাবে। যাই গিয়ে জিজ্ঞাসা করি ওখানে। দাদা, একটা সিঙ্গারা কত? একটা সিঙ্গারা শুধুমাত্র 30 টাকা বৌদি। আরে, একটা সিঙ্গারা 30 টাকা? এত দামি? আরে বৌদি, আপনি কি জানেন বাজারে জিনিসপত্রের কিভাবে দাম বাড়ছে? তাই 30 টাকার কম কিছুতেই হবে না। দেখুন দাদা, 10 টাকা করে দিতে হলে দিন, নইলে এত দামি আমি নেব না। তবে যেখানে 10 টাকা করে দিচ্ছে সেখান থেকে নিয়ে নিন, আমার সময় কেন নষ্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ভালোই শুরু করেছো তোমরা সব। এই বলে গীতা সেখান থেকে সিঙ্গারা না নিয়ে চলে আসে আর মাঠে কৃষকের কাছে যায়। এই নাও মোহনদা, এবার ভালো ভালো করে সবজি দিয়ে দাও। এক্ষুনি আনছি বোন গীতা, তুমি এখানেই দাঁড়াও। এই বলে মোহন ক্ষেত থেকে কিছু ফসল তুলে আনে, আর তার মধ্যে সব থেকে বেশি ছিল বেগুন। গীতা সমস্ত সবজি ঠেলা গাড়িতে নিয়ে বিক্রি করতে শুরু করে, কিন্তু সারাদিন পেরিয়ে যাওয়ার পরেও তার অনেক বেগুনই বিক্রি হয়নি। সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু এই বেগুন তো শেষই হচ্ছে না। আর কিছুক্ষণ পর গীতা বেগুনগুলো বাড়ি নিয়ে এসে দেখে মনু তার দিদিকে জেদ করে বলছে, না না, আমি সিঙ্গারাই খাবো, আমি সিঙ্গারাই খাবো। কি হয়েছে মনু, জেদ করছো কেন বাবা? মা, আজকে বিমলা কাকিমার বাড়িতে তার দিদি আর বাচ্চারা এসেছিল, আর কাকি ওদের সবাইকে সিঙ্গারা খেতে দিয়েছিল। আর দরজা খোলা দেখে মনু ভিতরে গিয়ে কাকির কাছে সিঙ্গারা চাইলো, কিন্তু কাকি ওকে বের করে দিল। মা, আমার সিঙ্গারা খেতে ইচ্ছে করছে। গরিব গীতা যখন দেখে তার বাচ্চারা সিঙ্গারা খাওয়ার জন্য কষ্ট পাচ্ছে, তখন তার খুবই মন খারাপ হয়। আর তখনই বেগুনগুলোকে দেখে তার একটা আইডিয়া আসে। এই বেগুনগুলোর ভর্তা তৈরি করে আর ময়দার ভিতরে ভরে সিঙ্গারা তৈরি করে নিলে কেমন হবে? এরপর গীতা তাড়াতাড়ি বেগুনের ভর্তা তৈরি করে ফেলে, আর সেটাকে সিঙ্গারার ভিতরে পুরে তেলে ভেজে তার ছেলেকে খেতে দেয়। এই নে মনু, বেগুনের সিঙ্গারা খা। বেগুনের সিঙ্গারা খুবই মুচমুচে আর সুস্বাদু হয়েছিল, আর মনুর এই সিঙ্গারাটা খেতে এতই ভালো লাগে যে সে পুরোটাই খেয়ে ফেলে। মা, ও মা, তুমি শুধু মনুর জন্য সিঙ্গারা বানিয়েছো, আমি কি তোমার মেয়ে নই? এই নে বাবু, তুইও খা। মা, বেগুনের সিঙ্গারা সত্যি খুব টেস্টি হয়েছে। আজকে যদি তোমার নিজের দোকান থাকতো তাহলে এই বেগুনের সিঙ্গারা একেবারে জমে যেত। এই কথা শুনে গীতা ভাবতে থাকে, আর পরের দিন গীতা কৃষকের থেকে সবজি কিনতে মাঠে গেলে আজও কৃষক গীতার ঝুড়িতে সব থেকে বেশি বেগুন দিয়ে দেয়। কিন্তু বাজারে গীতার অন্যান্য সবজি বিক্রি হলেও বেগুন তো বিক্রি হয় না। হে ভগবান, আজকে তো এই বেগুনগুলো কেউ কিনছে না, এবার কি করব? বাড়ি ভাড়া দিতে হবে, ছেলে মেয়েদের স্কুলের মাইনে। এই বেগুন তো আর বিক্রি হচ্ছে না, তাহলে এই বেগুন দিয়ে বরং আমি সিঙ্গারাটাই বানিয়ে ফেলি। হ্যাঁ, এই বলে গীতা বাড়ি এসে বেগুনের সিঙ্গারা তৈরি করে ফেলে, আর একটা ঝুড়িতে ভরে বাজারে বিক্রি করতে শুরু করে দেয়। আর বেগুনের সিঙ্গারা খেতে সেখানে বিমলা কাকিমা এসে বলে, ও গীতা, তুমি কি এখন বেগুন বিক্রি করা বন্ধ করে বেগুনের সিঙ্গারা বিক্রি করছো? বেগুনের সিঙ্গারার সুগন্ধ তো ভালোই আসছে, দাও তো একটা সিঙ্গারা। হ্যাঁ কাকিমা, এই নাও। বাহ বাহ গীতা, কি দারুণ মুচমুচে ক্রিস্পি সিঙ্গারা বানিয়েছো, তুমি তো কামাল করে দিয়েছো। আরো দুটো দাও তো সিঙ্গারা। বিমলা কাকিমা মন ভরে সিঙ্গারা খায়। আচ্ছা বলো, আমার কত টাকা হলো তবে? কত টাকা? বেগুনের সিঙ্গারা তাহলে 10 টাকা। হ্যাঁ কাকিমা, একটা বেগুনের সিঙ্গারা 10 টাকা করে, তাহলে আপনার 3টে সিঙ্গারার জন্য 30 টাকা। আচ্ছা আচ্ছা, এই নাও, বেগুনের সিঙ্গারায় দারুণ দাম, তারপর দামও কম। দারুণ ব্যাপার। বিমলা কাকিমা চলে যায়, কিন্তু গীতার বানানো বেগুনের সিঙ্গারার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, আর সকলে এসে তার কাছ থেকে সিঙ্গারা চেয়ে খায়। আপনারা একটু অপেক্ষা করুন, আমি সবার জন্য গরম গরম বেগুনের সিঙ্গারা ভেজে দিচ্ছি, সবাই লাইনে দাঁড়িয়ে যান। আর কিছুক্ষণের মধ্যে সে অনেক টাকা ইনকাম করে ফেলে, কিন্তু অনেকটা বেগুনের সিঙ্গারা তৈরি করার পরেও তার কাছে অনেকটা বেগুন পড়েছিল। আরে, এতটা বেগুনের সিঙ্গারা তৈরি করার পরও বেগুন তো সেই আগের মতনই রয়েছে। আর তখনই একটা বেগুন কথা বলে, কেন না, আমি হচ্ছি জাদুর বেগুন। আমি বৃষ্টির সাথে পড়ে লোকের সবজির জমি থেকে ঝরে পড়েছি। আমি ওই কৃষকের ক্ষেতেই ঝরে পড়েছিলাম, আর ও আমাকে বাকি সবজির সাথে তোমার ঝুড়িতে ঢেলে দিয়েছিল।
আমি দেখলাম তুমি খুবই কষ্টে আছো, তাই তুমি যখন বেগুনের সিঙ্গাড়া বানালে তাতে আমি আমার জাদু মিশিয়ে দিয়েছিলাম। তাই এই বেগুন আর কোনোদিনও শেষ হবে না। এবার তুমি যত খুশি সিঙ্গাড়া বানিয়ে বিক্রি করো। আজ থেকে তোমার সমস্ত কষ্ট শেষ হয়ে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর ওই দিনের পর থেকে গীতার সমস্ত সমস্যা দূর হয়ে যায়। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং মম। দেখো, উঠে গেছে লর্ড সাহেব। সময় দেখেছো কটা বাজে? ঘড়িতে 10টা বাজে, আর এই মহাশয়ের এখন ঘুম ভাঙলো। সরি বাবা, আসলে রাতে ঘুমোতে একটু লেট হয়ে গিয়েছিল তাই। ও, তাহলে আমিও শুনি, মহাশয় এমন কি অ্যাসাইনমেন্টে বিজি ছিল? হ্যাঁ, তুমিও না সকাল সকাল ছেলেটার পিছনে লাগছো কেন? আমি যদি ওকে কিছু না বলি না, তাহলে দুনিয়াতে ও সবার পেছনে পড়ে থাকবে। তুমি জানো ওর মতো বয়সে আমি ঠিক কতটা পরিশ্রম করেছি? ওহো, এখন ছাড়ো এইসব, চলো তাড়াতাড়ি জলখাবারটা খেয়ে নাও। কথা এড়িয়ে যাবে না। তুমি জানো ওর মতো কত হাজার হাজার ছেলে আমার ফ্যাক্টরির বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে শুধু সামান্য একটা চাকরির জন্য। ভগবানকে ধন্যবাদ জানাও যে তুমি ওমপ্রকাশ খুড়ানার ছেলে, নইলে। থামো দেখি এবার, রোজ রোজ এইসব ভালো লাগে না। আমি ওকে বোঝাবো। এখন এইসব ফেলে চলো জলখাবারটা খাও। আসলে ওমপ্রকাশ খুরানার নাম শহরের নামি দামি মানুষদের মধ্যে ধরা হতো। খুরানা অ্যান্ড সন্সের মালিক ওমপ্রকাশ খুরানা নিজের টাকা পয়সা নিয়ে যতটা অহংকারী ছিলেন, তার ছেলে কিশোর ঠিক ততটাই সহজ সরল মানুষ। কিশোরের কোনো আগ্রহ ছিল না তার বাবার ব্যবসা নিয়ে, বরং সে তো লিটারেচার পড়ে সাহিত্যিক হতে চাইতো। ওমপ্রকাশ চলে যেতেই শেখরের মা তাকে বলল, দেখ বাবা, তোর বাবার কথায় খারাপ ভাবিস না, তোর ভালোর জন্যই বলছে এসব। এখন তুই বাবার সঙ্গে ফ্যাক্টরিতে গেলে একটু কাজকর্ম শিখলে তবেই না আমাদের ফ্যাক্টরি আরো বড় হবে। আর তারপর আমি তোর বিয়ে দেব এই শহরের সবচেয়ে ধনী পরিবারে। আর তারপর তো তুই আমি দুজনেই শুধু আরাম করব, বুঝলি? তুমিও না মা, তুমি তো আমার বিয়ের মধ্যেও ব্যবসা আর পয়সাই খুঁজছো। হ্যাঁ, তো খুরানা পরিবারের একমাত্র ছেলের বিয়ে কি আতিপাতি কারোর সঙ্গে হবে নাকি? হ্যাঁ। শেখর তার মায়ের কথা শুনে একটু হেসে ঘর থেকে বাইরে চলে গেল। শেখর, কোথায় যাচ্ছিস? এই তো মা, একটু বন্ধুর সাথে দেখা করব, তারপর ওখান থেকে লাইব্রেরিতে যাব। শেখর তার কলেজের ক্লাসমেট সূর্যের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, এবং তারা দুজন যখন রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছিল তখন শেখরের চোখ পড়ল পাশের টেবিলে বসা একটি মেয়ের দিকে। মেয়েটি এতটাই সুন্দরী ছিল যে শেখর মেয়েটির দিকে তাকিয়েই ছিল। সূর্য শেখরের সঙ্গে কথা বলেই যাচ্ছিল, কিন্তু শেখর তো মেয়েটির দিকেই তাকিয়েছিল। ঠিক এমন সময়, মিস মানসী, আপনার অর্ডার রেডি। ওকে, থ্যাংক ইউ। এখন শেখর মেয়েটির নামও জানতে পেরেছিল। মানসী নামের এই মেয়েটিকে শেখর প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। কি রে ভাই, কোথায় হারিয়ে গেলি? পেয়ে গেছি রে ভাই, তোর বৌদিকে আমি খুঁজে পেয়ে গেছি। আরে কে, কোথায়? ওই দেখ, ওই হবে আমার বউ মানসী। শেখরেরও দেখতে সুন্দর ছিল। সে মানুষের কাছে গিয়ে আলাপ করলো, আর দুজনের মধ্যে কথা বলা শুরু হলো। প্রথম দেখাতেই দুজন দুজনের প্রতি ইমপ্রেস হয়ে যায়, আর তারপর তো কথা চলতেই থাকে। এভাবেই একদিন যখন শেখর আর মানসী পার্কে ঘুরছিল, তখন শেখর মানসীকে বলে, মানসী, তুমি তো কখনো তোমার বাড়ির লোকদের ব্যাপারে আমাকে বলো না। সেটা এই কারণেই শেখর, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একাই। আরে এরকমটা বলো না প্লিজ, আমি আর আমার পরিবার তোমার সাথে আছি তো। শেখরের মুখ থেকে এই কথা শোনার পর মানসী তার সঙ্গে ভবিষ্যতে স্বপ্ন দেখতে শুরু করে। মানসী এটা জানতো যে শেখর বড় ঘরের ছেলে, কিন্তু মানসী এটা জানতো না যে শেখর খুরানা পরিবারের ছেলে। তাই তো শেখর যখন প্রথমবার মানসীকে তার বাড়ি নিয়ে গেল, তখন সেখানে গিয়ে মানসী তো অবাক হয়ে যায়। হ্যাঁ মানসী, তোমার বাবা মা কি করেন? মা, মানসীর বাবা মা কেউই নেই। আচ্ছা আচ্ছা, তা মা, কলেজের খরচ আর বাকি খরচ কিভাবে ম্যানেজ করো তুমি? আসলে আন্টি, আমার জন্য আমার বাবা অনেক বড় বিজনেস রেখে গেছে। আসামে অনেক চা বাগান আছে আমাদের, যেটা এখন একজন আত্মীয় সামলাচ্ছেন। তাই আমার টাকা পয়সার কোনো অভাব নেই। আরে বাবা, এটা তো খুবই ভালো কথা। তোমরা কোনো চিন্তা করো না, আমি শেখরের বাবার সঙ্গে কথা বলবো তোমাদের দুজনকে নিয়ে, ঠিক আছে?
মানুষী অনাথ হলেও ধনী পরিবারের মেয়ে, আর এটা জেনে সরিতা শেখর আর মানুষীর বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর সরিতা তার স্বামীকেও রাজি করিয়ে নিলে আর কিছুদিন পর মানুষী আর শেখরের বিয়ে হয়ে যায়। ডার্লিং, হানিমুনের জন্য কোথায় যাওয়া যায় বলো তো? আচ্ছা চলো আসাম যাই, সেখানে গিয়ে তোমাদের চায়ের বাগানগুলো দেখে নেবো, আর তুমিও দেখে নেবে বিজনেসটা কেমন চলছে। না না, ওখানে তো আমি ছোট থেকেই থাকি, অন্য কোথাও চলো। বিয়ের পর মানুষী তার শ্বশুর ওম প্রকাশ খুরানার ফ্যাক্টরির ম্যানেজমেন্টের দায়িত্ব খুব সুন্দর করে সামলিয়ে রাখে, যেটা শেখর কখনোই করতো না। কিন্তু বুদ্ধিমতী মানুষী সব তাড়াতাড়ি শিখে নেয়, যা দেখে ওম প্রকাশ খুব খুশি হয়েছিল। আর অন্যদিকে মানুষী তার শাশুড়ি মাকে খুশি করার জন্য সব রকমের কাজই করছিল। সবকিছু ভালোই চলছিল, কিন্তু একদিন হঠাৎ শেখর, মানুষী তাড়াতাড়ি আসো, দেখো ওর কি হয়েছে। এই শুনে শেখর আর মানুষী দৌড়িয়ে সরিতার ঘরে আসে। মানুষী তার শ্বশুরকে দেখেই বুঝতে পেরেছিল যে তার শ্বশুরের প্যারালিসিস অ্যাটাক হয়েছে। তাই তারা তিনজনই ওম প্রকাশকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছায়। আর ডাক্তাররা বলেছিলেন যে ওম প্রকাশের এখন দীর্ঘ সময় ধরে চিকিৎসার প্রয়োজন, তাই ফ্যামিলির ব্যবসার সমস্ত দায়িত্ব মানুষীর কাঁধে আসে। কিন্তু মানুষী একদিন জানতে পারে যে তার শ্বশুর ব্যবসার কারণে অনেক বড় লোন নিয়েছিলেন, আর দীর্ঘ সময় ধরে সেই লোনের কিস্তি না দেওয়ার কারণে লোন কোম্পানির তরফ থেকে বারবার নোটিশ পাঠানো হচ্ছিল, যার কারণে ফ্যাক্টরি নিলামের পর্যায়ে পৌঁছেছিল। আর এই কথা জানার পর শেখর আর সরিতার অবস্থাও খারাপ হয়ে যায়। সরিতা সবসময় মানুষীকে তার বাপের বাড়ির ব্যবসাকে শ্বশুরের ব্যবসার সঙ্গে সংযোগ করতে বলতো, কিন্তু মানুষী কখনোই রাজি হতো না। একদিন যখন মানুষী একা একাই বাড়ির বাইরে বেরোচ্ছিল, তখন সরিতাও তার পিছন পিছন এলো। আর কিছুক্ষণ পর গাড়ি থামিয়ে মানুষীকে বস্তির মধ্যে একটি ভাঙাচোরা বাড়িতে ঢুকতে দেখে সরিতা অবাক হয়ে যায়। সেও সরিতার পিছনে গিয়ে জানালা দিয়ে লুকিয়ে বাড়ির ভিতরের কথা শুনছিল। আর তারপর, বাবা, মা, এই দেখো আমি এসেছি। কেমন আছিস রে মা? জামাই আসেনি? না মা, আমি আমাদের এই বাড়ি সম্পর্কে শ্বশুর বাড়িতে কিছুই বলিনি এখনো। আর কিছুদিন পরেই আমি ওদেরকে সবকিছু বলে দেব, তারপর তোমাদেরকে ওদের সঙ্গে দেখাও করাবো, কথা দিলাম। আসলে মানুষের বাবা মায়ের কোনো চায়ের বাগানই ছিল না, আর না তারা মারা গিয়েছিলেন। মানুষই ছিল একটি গরিব পরিবারের মেয়ে, যে শেখরকে ভীষণ ভালোবাসতো। আর শেখরকে হারিয়ে ফেলার ভয়ে মানুষই এই মিথ্যে বলেছিল। আর সত্যিটা জানতে পেরে সরিতা ভীষণ রেগে যায় আর চুপচাপ নিজের বাড়ি চলে আসে। আর মানুষও কিছুক্ষণ পর ফ্যাক্টরিতে আসে। ফ্যাক্টরিতে সেদিন খুবই চাঞ্চল্য ছিল, আর মানুষের মেজাজটাও ভালো ছিল। তাই তো মিষ্টির প্যাকেট হাতে নিয়ে যখন সে বাড়ি ফিরল, তখন তার শাশুড়ি তাকে বলে, ওখানেই দাঁড়া, আমার ঘরের চৌকাঠ পার করার তোর কোনো অধিকার নেই, বেঈমান। তুমি আমাকেও মিথ্যে বললে মানুষী, কিন্তু কেন? মানুষী এটা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এখন সত্যিটা সবাই জেনে গেছে, আর ভয়ে তার হাতের মিষ্টির প্যাকেটটা মাটিতে পড়ে যায়। এই মিষ্টি কি আমাদের বদনাম করার খুশিতে এনেছিস? তুই বদনাম করেছিস আমাদেরকে। এরপর মানুষের কিছু উত্তর দেওয়ার আগেই তার শাশুড়ি তার কাছে একটি সুটকেস রেখে বলে, এটা ধর আর এখান থেকে বেরিয়ে যা, আর কোনোদিন নিজের মুখটা আমাদেরকে দেখাবি না। আর ডিভোর্সের কাগজ তোরই কুড়ে ঘরে পৌঁছে যাবে, বুঝেছিস? আর হ্যাঁ, মিথ্যে কথা বলে যে অন্যায় তুই করেছিস আমার ছেলের সঙ্গে, তার হিসেব পুলিশ নেবে, আর তোরই ভিখারি বাবা মায়ের থেকেও। এই শুনে মানুষই খুবই কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। সরিতা আর ওম প্রকাশ ভীষণ রেগেছিল, আর শেখর ছিল দুঃখী হয়ে। কিন্তু পরের দিন সকালে এমন ঘটনা ঘটলো যেটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। যে লোন কোম্পানির থেকে ওম প্রকাশ লোন নিয়েছিলেন, সেই কোম্পানিরই একজন কর্মচারী শেখরের বাড়িতে এসে বলেন, মিস্টার খুরানা, এই নিন আপনার লোনের এনওসি। হ্যাঁ, কিন্তু কিভাবে? আরে, মানসী ম্যাডাম কি আপনাকে কিছুই বলেনি নাকি? উনি শহরের বিজনেস টাইকুন ভাডানি গ্রুপের সাথে একটি ডিল সাইন করেছে, আর এই ডিলের পেমেন্ট ডাইরেক্ট আমাদের ট্রান্সফার করেছে। সো নাও ইউ ক্যান রিল্যাক্স, বিকজ আপনার সব লোন ক্লিয়ার। এই শুনে ওম প্রকাশ খুশি হলেও অবাক হয়। আর তখনই তার ফ্যাক্টরির ম্যানেজারের ফোন আসে তার কাছে। নমস্কার স্যার, মানসী ম্যাডামের সাথে একটু কথা বলার ছিল। ওনার ফোন সুইচ অফ, আর উনি এখনো অফিসে আসেনি। আমায় বলো, কি ব্যাপার? স্যার, ভাডানি গ্রুপের দুটো কনসাইনমেন্ট আমরা পৌঁছে দিয়েছি, আর আমাদের প্রোডাক্ট কোয়ালিটি দেখে ওরা খুবই খুশি হয়েছে। এই সবই যে মানসী ম্যাডামের পরিশ্রম, নয়তো আমরা যে সবাই হালই ছেড়ে দিয়েছিলাম। ফোন রাখতে ওম প্রকাশ কেঁদে ফেলে। আর সে সব সত্যিটা শেখর আর সরিতাকে বলে দেয়। এটা ঠিক কথাই যে মানুষই মিথ্যে কথা বলে ভুল করেছিল, কিন্তু তার উদ্দেশ্য খারাপ ছিল না। আর এই কথাটাই শেখর আর সরিতা বুঝতে পারে।
আর এখন তো আবার সবকিছু আগের মতো ঠিক হওয়ার কথা, কারণ এখন শেখর, সরিতা আর ওমপ্রকাশ তার বাড়ির বৌমাকে সসম্মানে ফিরিয়ে আনতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে।